তাহলে দেখো সবার প্রথম আমরা কি জানবো যে এই যে হিমালয়, আজ তোমাদের টোটাল হিমালয় সম্বন্ধে একদম নিজের তথ্য দেওয়া হবে, আর এর বাইরে আশা করি তোমাদের এক্সামে থাকবে না। এই জন্য সবাই কি করবে, খাতায় একদম পুঙ্খানুপুঙ্খভাবে নোটস করে রাখবে। আর এরকম একটা ফ্রি হ্যান্ড সবাই একটা ম্যাপ এঁকে নেবে, এবং আমি যেভাবে তোমাদেরকে ম্যাপে ম্যাপে যেভাবে পয়েন্টিং করে লেখাবো তোমরা ঠিক সেম ভাবে অবিকল সেভাবে পয়েন্টিং করে লিখবে। ক্লিয়ার? তা দেখো সবার প্রথম জানবো যে এই যে হিমালয়, হিমালয়টার সৃষ্টি হয় কিভাবে, তাই না? তাই হিমালয় কিভাবে সৃষ্টি হয় দেখো, প্রথমত আমাদের ভারত কিরকম ছিল দেখতে। আমাদের প্রথমত যে ইন্ডিয়া ম্যাপটা ছিল ঠিক এরকম টাইপের, এরকম ছিল ইন্ডিয়া দেখতে, অর্থাৎ ভারতকে আগে এরকম প্রায়দ্বীপীয় ভারত বলা হতো, প্রায়দ্বীপীয় ভারত বলা হতো। কারণ দেখো ভারত কি হয়েছে, পুরোপুরি আগে তোমার আফ্রিকার সাথে আগে যুক্ত ছিল, কিন্তু পরবর্তীকালে যখন ভূমিকম্প হয় বা বলতে পারো যে ইউরোপিয়ান প্লেট বা ইউরোপিয়ার যে প্লেট আছে আর ইন্ডিয়ার যে প্লেট আছে, তাই দুটো প্লেটের চাপের ফলে মানে পরস্পর সংঘাতের ফলে তোমার কি হয়ে যায়, পুরোপুরি ভারত আফ্রিকার সাইড থেকে পুরোপুরি আলাদা হয়ে উত্তর পূর্ব দিকে সরে গেছে। ভারত কোন দিকে চলে গেছে আস্তে আস্তে, এরকম উত্তর পূর্ব দিকে চলে গেছে। তাহলে যদি এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ভারত কোন দিকে অবস্থিত, তাহলে বলবে ভারত আমাদের উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটাও একটা নোটস করে রাখবে যে ভারত কোন দিকে অবস্থিত, তাহলে উত্তর পূর্ব দিকে আমাদের ভারত অবস্থিত। এই একটা গেল। তাহলে ভারত কি হচ্ছে, সোজাসুজি এরকম ওপরের দিকে আস্তে আস্তে এরকম সরে এসছে। সরে আসার ফলে তখন ভারতের কি এই প্রথমে এই যে এইখান দিয়ে ছিল কি সাগর, আমাদের টেথিস সাগর। এই পুরো পাঁচটা ছিল টেথিস সাগর, যেখানে আগে কোনো হিমালয় বলে কোনো অস্তিত্ব ছিল না, না ওইখান দিয়ে আগে পুরোপুরি টেথিস সাগর ছিল। আর আমরা জানি ওপরে আমাদের কি রয়েছে, এই ওপরে রয়েছে আমাদের অঙ্গার ল্যান্ড ইউরেশিয়ার প্লেটে, আর নিচে ভারতের রয়েছে তোমার গন্ডোয়ানা ল্যান্ড। তাহলে এই অঙ্গার ল্যান্ড, এই গন্ডোয়ানা ল্যান্ড, হ্যাঁ এটা কুবেরের তথ্য অনুযায়ী জানা যায় যে অঙ্গার ল্যান্ড আর গন্ডোয়ানা ল্যান্ডের থেকে অসংখ্য নদী এরকম প্রবাহিত হয়েছে, হয়ে কি করেছে এই টেথিস সাগরের এখানে অসংখ্য নুড়ি বালি পাথর যা যা নদীগুলো বয়ে এনেছিল, কিন্তু প্রচুর নদী বয়ে এসছে, বয়ে এসে যা যা নুড়ি বালি পাথর যা যা বয়ে এনেছে, বয়ে এনে কি করেছে এই টেথিস সাগরে এখানে জমা করেছে। জমা করার ফলে কি হয়েছে, এখান দিয়ে পুরো একটা এরকম পুরো ভারতের এই ওপর সাইডটা পুরো এই বৃহৎ হিমালয় তৈরি হয়ে গেছে। অর্থাৎ যখন হিমালয় তৈরি হয়েছে তখন হিমালয়কে এরকম চারটি ভাগে হিমালয় সৃষ্টি হয়েছে। তা প্রথমে যে সবার ওপরে যে হিমালয়টা আছে এটাকে বলা হয় সর্বোচ্চ হিমালয় বা বৃহৎ হিমালয়, আর নিচের এটাকে বলা হয় মধ্য হিমালয় বা লঘু হিমালয়। তাহলে এটাকে কি হিমালয় বলবো আমরা, সর্বোচ্চ হিমালয়, সর্বোচ্চ হিমালয়। নিচের এটাকে বলবো মধ্য হিমালয় বা লঘু হিমালয়, হ্যাঁ সর্বোচ্চ হিমালয় বা বৃহৎ হিমালয়। আর নিচেরটাকে বলো কি, মধ্য হিমালয় বা লঘু হিমালয়। আর একদম শেষের যেটা রয়েছে, শেষের যে হিমালয়ের যে অংশটা রয়েছে এটাকে বলা হয় শিবালিক হিমালয়, শিবালিক বা সর্বনিম্ন হিমালয়, এটাই সর্বনিম্ন, এরপরে আর নেই। তাহলে এই যে বৃহৎ হিমালয় দেখছো, এই বৃহৎ হিমালয়ের ওপরেই কিন্তু বিশ্বের যত 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 বড় বড় পর্বত শ্রেণী রয়েছে, তার মধ্যে সব থেকে বেশি বড় পর্বত শ্রেণী আমাদের ভারতে এই বৃহৎ হিমালয়ের ওপর অবস্থিত। এই যে মধ্য যে হিমালয়টা, এই মধ্য হিমালয়টাকেই লঘু হিমালয় বলা হয় বা মধ্য হিমালয় লিখতে পারো, ঠিক আছে? আর এই হিমালয় সম্বন্ধে তোমাদের পরে আবার বিস্তারিত বলা হবে। তার আগে আমরা জানবো যে এই হিমালয়ের ওপরে, এই হিমালয়ের ওপরে কি রয়েছে, আমাদের ট্রান্স হিমালয় রয়েছে। তার সর্বপ্রথম আগে ট্রান্স হিমালয়ের জন্ম হয়, এর জন্য আগে ট্রান্স হিমালয় সম্বন্ধে আগে জানতে হবে আমাদের। তার আগে একটু জানি যে এই যে হিমালয়ের যে সৃষ্টি হয়েছে, এই হিমালয়টা কোন যুগে সৃষ্টি হয়েছিল, সেই যুগটাকে কি যুগ বলা হয়। তা লিখে নাও, হিমালয় সৃষ্টি হয়েছিল আমাদের সিনোজয়িক যুগে, সিনোজয়িক, হ্যাঁ সবাই খাতায় লিখে নাও, সিনোজয়িক খাতায় লিখে নাও তোমরা। আমি বলে দিই, সিনোজয়িক যুগে হিমালয়ের সৃষ্টি হয়। কোন যুগ? সিনোজয়িক। আর এই হিমালয়টা কতটা বিস্তৃত লিখে রাখো, হিমালয় টোটাল 2500 কিমি বিস্তৃত, অর্থাৎ 2500 কিলোমিটার, 2500 কিলোমিটার স্থান জুড়ে হিমালয়টা বিস্তৃত হয়ে আছে, লেখা হয়েছে। এবার দেখো হিমালয় আমাদের কি হয়েছে, পশ্চিমে একদম এখানে রয়েছে কি, হিমালয়ের একদম সর্বশেষে রয়েছে তোমার নাঙ্গা পর্বত। কোন পর্বত আছে? তাহলে একদম পশ্চিমে এখানে আছে নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বত, তাহলে এখানে লিখে দাও তোমরাও নাঙ্গা পর্বত। আর একদম পূর্বে রয়েছে এখানে ঠিক তিব্বতের মধ্যে, হ্যাঁ তিব্বতের এখানে রয়েছে নামচা বারোয়া পর্বত, নামচা বারোয়া পর্বত, ঠিক আছে? নামচা বারোয়া পর্বত তাহলে কোথায় আছে, আমাদের তিব্বতে। শোনো, নামচা বারোয়া পর্বত কিন্তু অরুণাচল প্রদেশের মধ্যে নেই,
আছে কোথায়? তিব্বতে। আর এই পর্বতের পাশ থেকেই মানে পরের থেকেই হিমালয়টা কি হয়েছে ক্রমশ দক্ষিণ দিকে এরকম মোড় নিয়েছে, দক্ষিণ দিকে মোড় নিয়ে সোজাসুজি নিচে চলে গেছে একদম মায়ানমার পর্যন্ত। মায়ানমারে যে আরাকান ইয়োমা পর্বত আছে, কোন পর্বত? আরাকান ইয়োমা পর্বত, যে পর্বতটা কিন্তু এই হিমালয়েরই কিন্তু একটি অংশ। আরাকান ইয়োমা পর্বত মায়ানমারে অবস্থিত, যেটি হিমালয়েরই একটি অংশ। আরাকান ইয়োমা বা সংক্ষেপে তোমরা আরাকান পর্বত বলেও লিখে রাখতে পারো। বোঝা গেল? কোথায় আছে তাহলে? এটা মায়ানমারে আছে। এছাড়াও অরুণাচল প্রদেশে এখানে একটা পর্বত তৈরি হয়েছে যাকে পাটকয় বুম পর্বত বলা হয়। কি বলা হয়? পাটকয় বুম। সবই কিন্তু এই হিমালয়েরই কিন্তু অংশ। কারণ দেখো হিমালয়, দেখো ফলো করে দেখো, হিমালয় এই পশ্চিম দিকে অনেকটা চওড়া, পশ্চিম দিকে অনেকটা চওড়া। যত হিমালয় আস্তে 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 পূর্ব দিকে আসছে, আস্তে 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 কি হয় অনেকটা সংকীর্ণ হয়ে যায়। হিমালয় যত পূর্ব দিকে আসে তত কি হয় অনেক সংকীর্ণ হয়ে যায়। সংকীর্ণ হয়ে এই নামচাপাড়া পর্বত থেকে কিন্তু দক্ষিণ দিকে নেমে যায়, নেমে গিয়ে কি হয় টুকরো টুকরো খণ্ডে ভাগ হয়ে যায়। যেমন অরুণাচল প্রদেশের যে টুকরো খণ্ডটা আছে তাকে আমরা বলি পাটকয় বুম পর্বত। যেমন মিজোরামে আছে কি? মিজো পাহাড়। না, নাগাল্যান্ডে আছে কি? নাগা পাহাড়। আর মায়ানমারে আছে কি? আরাকান ইয়োমা পর্বত। বোঝা গেল কি বললাম? প্রত্যেকটা কিন্তু খাতায় নোটস করে নেবে। তাহলে এটুক তো মোটামুটি হিমালয় সম্বন্ধে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে এই হিমালয়ের প্রত্যেকটা হিমালয় সম্বন্ধে একদম প্রপার ডিটেলস বলবো, অর্থাৎ বৃহৎ হিমালয় সম্বন্ধে, মধ্য হিমালয় বা লঘু হিমালয় সম্বন্ধে, শিবালিক হিমালয় সম্বন্ধে। আজ আমরা জানবো কি? আজ আমরা জানবো যে এই যে ওপরে রয়েছে একদম জম্মু কাশ্মীর, তার ওপরে কি হচ্ছে লাদাখ, অর্থাৎ বৃহৎ হিমালয় তো নবীন ভঙ্গিল পর্বতশ্রেণী, এটাও লিখে রাখতে পারো। হিমালয় কি? নবীন ভঙ্গিল পর্বতশ্রেণী। আর হিমালয়ের ওপরে রয়েছে আমাদের কি? ট্রান্স হিমালয়, যেটাকে প্রাচীন বলা হয়, কারণ ট্রান্স হিমালয়ের জন্ম আগে, আর আমাদের যে বৃহৎ হিমালয় এর জন্ম কিন্তু পরে। এর জন্য ট্রান্স হিমালয় হলো আমাদের প্রাচীন, আর হিমালয় হচ্ছে আমাদের নবীন। বোঝা গেল? দেখো তাহলে এই ওপরে এই যে ট্রান্স হিমালয়, এই ট্রান্স হিমালয় হচ্ছে আবার তিনটি পর্বত শ্রেণী নিয়ে গঠিত। কটি পর্বত শ্রেণী নিয়ে গঠিত? তিনটে। তাহলে সবার প্রথমে যে পর্বত শ্রেণীটা আছে তাকে বলা হয় কারাকোরাম পর্বত শ্রেণী। কি বলা হয়? কারাকোরাম। তার নিচে রয়েছে আমাদের কি? জাস্কর পর্বত শ্রেণী। আমি যে দিয়ে সংক্ষেপে লিখছি জাস্কর। প্রথমে কি আছে? কারাকোরাম, তারপরে কি আছে? জাস্কর, তার নিচে কি রয়েছে আমাদের? লাদাখকে আমি এল দিয়ে দিলাম। কারাকোরাম, জাস্কর, ছোট উল্টো হয়ে গেল। কারাকোরামের নিচে হচ্ছে লাদাখ, হ্যাঁ, জাস্কর হচ্ছে নিচে, কারাকোরাম এখানে, তারপর হচ্ছে লাদাখ, আর জাস্করটা নিচে। হ্যাঁ, একটু কারেকশন করে নিও তোমরা। কারাকোরাম, লাদাখ, তারপরে জাস্কর। তার মানে যদি এখান থেকে কোশ্চেন দেয় যে লাদাখ পর্বতশ্রেণী কোন দুটো পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত, তাহলে কি বলবো আমি? কারাকোরাম আর জাস্কর পর্বতশ্রেণীর মাঝে। কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে যে লাদাখ পর্বতশ্রেণী কোন পর্বতশ্রেণীর দক্ষিণে অবস্থিত, তাহলে কি বলবো আমি? কোন পর্বতশ্রেণীর? কারাকোরাম। কারাকোরামের দক্ষিণে রয়েছে কি আমাদের? লাদাখ। বোঝা গেছে? লাদাখের যে রাজধানী, কি রাজধানী? লে। ওই লে কিন্তু এখানে অবস্থিত। আর আমরা জানি যে এটা তো তিব্বত। আচ্ছা একটু পুরোটা মুছে দিই। দেখো এখানে রয়েছে তিব্বত, আর তিব্বত মানে আমাদের এখানে রয়েছে কি? কৈলাস পর্বত, তাই না? আর আমরা যদি কৈলাস পর্বতের ঠিক সোজাসুজি নিচে এখানে রয়েছে রাক্ষসতাল, তারপরে এখানে রয়েছে চেমাংদুং হ্রদ, তারপর এখানে রয়েছে মানস সরোবর হ্রদ। আর এই যে রয়েছে না চেমাংদুং হ্রদ, এই চেমাংদুং হ্রদ থেকে কিন্তু আমাদের সিন্ধু নদী উৎপত্তি হয়ে লাদাখের এখানে রয়েছে তোমাদের চাংলা গিরিপথ। কোন গিরিপথ? চাংলা, তাই না? চাংলা গিরিপথ। এই চাংলা গিরিপথের অনেকটা নিচ দিয়ে কিন্তু সিন্ধু নদী প্রবাহিত হয়ে এই লাদাখ আর জাস্কর পর্বতশ্রেণীর পাশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে। বোঝা গেল? লাদাখ আর, তাহলে যদি কোশ্চেন দেয় যে সিন্ধু নদী কোন দুটো পর্বতশ্রেণীর মাঝখান দিয়ে প্রবাহিত হয়, লাদাখ আর জাস্কর পর্বতশ্রেণীর মধ্যে দিয়ে। আর কারাকোরাম আর লাদাখ, এই যে কারাকোরাম আর লাদাখ, এই দুটো পর্বতশ্রেণীর মাঝখান দিয়ে বয়ে গেছে আমাদের শিয়ক নদী। কোন নদী? শিয়ক নদী। যে শিয়ক নদীটা তোমার এই কারাকোরাম পর্বতশ্রেণীর ওপরে ছোট্ট একটা হিমবাহ আছে, যাকে বলা হয় রিমো হিমবাহ। কি হিমবাহ? রিমো।
রিমো হিমবাহ, এই নাও লিখে দিলাম রিমো হিমবাহ। এই রিমো হিমবাহ থেকে কিন্তু সিন্ধু নদী, এই শিয়ক নদীর উৎপত্তি হয়। তাহলে শিয়ক নদীর উৎপত্তি কোথা থেকে? রিমো। এই রিমো থেকে উৎপত্তি হয়ে এই কারাকোরাম আর লাদাখ প্রবাসীর মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে সিন্ধু নদীতে গিয়ে মিশে যায়। বোঝা গেল? তারপরে সিন্ধু নদী একদম এই গিলগিট থেকে, এখান থেকে পশ্চিম দিকে মোড় নিয়ে পাকিস্তানে চলে যায়। তাহলে সিন্ধু নদী ভারতের কোথা থেকে মোড় নেয়? গিলগিট থেকে। গিলগিট থেকে মোড় নিয়ে পাকিস্তানে চলে যায়। আর ঠিক পাকিস্তান আর ভারতের সীমানায় এখানে সিন্ধু গজ অবস্থিত। কি গজ? সিন্ধু গজ। আর এই সিন্ধু গজ থেকে আর এখানে অরুণাচল প্রদেশ এখানে রয়েছে দিহাং গজ। কি গজ? দিহাং গজ। এই সিন্ধু গজ আর দিহাং গজ এই দুটোর মাঝখানেই কিন্তু আমাদের যে বৃহৎ হিমালয়, ওই দুটো হিমালয় অবস্থিত। তাহলে এখান থেকে যদি কোশ্চেন দেয় যে বৃহৎ হিমালয় কোন দুটি গজের মাঝে অবস্থিত? সিন্ধু গজ আর অরুণাচল প্রদেশের দিহাং গজ। আর সিন্ধু গজ কোথায় আছে? কাশ্মীরে। তাহলে এই সিন্ধু গজ আর দিহাং গজের মাঝখানে রয়েছে আমাদের বৃহৎ হিমালয়। বোঝা গেল? এবার লেখো, এই যে বললাম আমি যে কারাকোরাম, এবার এই তিনটে পর্বতশ্রেণী সম্বন্ধে নিখুঁত তথ্য দেখে নাও। কারাকোরাম পর্বতশ্রেণীর ওপর কি হয়? সারা বছরই আমাদের বরফ পড়ে, তাই না? সারা বছর বরফ পড়ে, কারণ আমরা জানি আমাদের ভারতের ওপরে রয়েছে সাইবেরিয়া, অর্থাৎ সবথেকে শীতলতম স্থান। আর ওখান থেকে সারা বছরে কি হয়? ঠান্ডা বায়ু প্রবাহিত হয়। আর ঠান্ডা বায়ু প্রবাহিত হওয়ার ফলে কি হয়? এই কারাকোরাম পর্বতশ্রেণীতে কি হয়? বরফ, ওই ঠান্ডা বায়ু কি হয়? বাধা পায়। আর বায়ু যখন ঠান্ডা বায়ু বাধা হবে কি হবে? এখানেই প্রথম বরফ সৃষ্টি করবে। আর যে কারণে কারাকোরাম পর্বতশ্রেণীর ওপরে কি হয়? সারা বছরই বরফে ঢাকা থাকে। আর সারা বছরই বরফে ঢাকা থাকার কারণে ওখানে কি হয়? কোনো গাছপালা বা উদ্ভিদ জন্মায় না। আর বরফ সবসময় পড়ার ফলে কি হয়? এখানে বরফের কি তৈরি হয়ে যাচ্ছে? গ্লেশিয়ার তৈরি হয়ে যায়। তাহলে ঠিক এই কারাকোরাম পর্বতশ্রেণীর ওপরেই এরকম বরফের হিমবাহ বা গ্লেশিয়ার তৈরি হয়েছে। বরফের হিমবাহ বা গ্লেশিয়ার তৈরি হয়। তাহলে সবচেয়ে বড় যে হিমবাহ বা গ্লেশিয়ার তৈরি হয়েছিল, সেই গ্লেশিয়ারকে বলা হয় কি গ্লেশিয়ার? সিয়াচেন গ্লেশিয়ার। তাহলে ভারতের দীর্ঘতম গ্লেশিয়ারের নাম কি? সিয়াচেন। সিয়াচেন গ্লেশিয়ার। বোঝা গেল? তাহলে সিয়াচেন গ্লেশিয়ার কোন পর্বতশ্রেণীর উপর অবস্থিত? কারাকোরাম পর্বতশ্রেণী। আর যেহেতু এখানে বরফ পড়ে সিয়াচেন গ্লেশিয়ারে, সেহেতু কি করে সবসময় এখানে কি বরফে ঢাকা থাকবেই, কারণ যেহেতু বরফ পড়ছে। আর বরফ পড়ার কারণে কি ওখানে সবসময় কি হয়? সাদা থাকে। এর জন্য সিয়াচেন গ্লেশিয়ারকে তোমার হোয়াইট ওয়াটারও বলা হয়, অর্থাৎ সাদা জল। সাদা জল। যদি তোমাদের কোশ্চেন দেয় যে, যেমন এসএসসি জিডি এক্সামে কি হয়? হিন্দিতে দেয়। তাই হিন্দিতে তোমাদের ধর কোশ্চেন দিয়ে দিল যে সফেদ পানি কোন গ্লেশিয়ারকে বলা হয়? তাহলে কি বলবো আমরা? সিয়াচেন গ্লেশিয়ারকেই সফেদ পানি বা সাদা জলের হিমবাহ বলে। ক্লিয়ার? একটা নোটস করে নেবে। আর এই সিয়াচেন গ্লেশিয়ার থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে নুব্রা নদী। কোন নদী? নুব্রা। নুব্রা বলে তোমাদের নদী করিয়েছিলাম আমি, যে নুব্রা নদী এই সিয়াচেন গ্লেশিয়ার থেকে উৎপত্তি হয়। উৎপত্তি হয়ে এদিক থেকে যে শিয়ক নদী যাচ্ছিল, ওই শিয়ক নদীতে কি হয়? মিশে যায়। তাহলে নুব্রা নদীর জল কোথায় মিশেছে? শিয়ক নদীতে। আর শিয়ক নদীর জল কোথায় যাচ্ছে? সিন্ধু নদীতে। আর সিন্ধুর জল কোথায় যাচ্ছে? আরব সাগরে। ক্লিয়ার প্রপার? আর এই যে লাদাখ তোমাদের লিখেছি, যেটা সিন্ধু নদীর তীরে অবস্থিত না, তাহলে যদি কোশ্চেন দেয় যে লাদাখ শহরটি সিন্ধুর কোন তীরে অবস্থিত, তাহলে কি আনসার দেবো আমরা? লাদাখ শহর সিন্ধুর কোন তীরে অবস্থিত? ডান তীর না বাম তীর? দেখো সিন্ধু নদী তো এখান থেকে উৎপত্তি হয়েছে। তাহলে এখান থেকে যদি সিন্ধু নদী যায়, এদিক দিয়ে যায়, তাহলে ডান হাত কোন দিক পড়ছে? আমার উপরের দিকে। তার মানে উপর দিকে পড়ে, তাহলে লে তো এখানে আছে। তাহলে সিন্ধু, এই লে হবে সিন্ধুর ডান তীরে। বোঝা গেল কোশ্চেন? এটাও কিন্তু কোশ্চেন এভাবেও আসতে পারে যে সিন্ধু নদী, লে শহর সিন্ধুর কোন তীরে অবস্থিত। বোঝা গেছে? আচ্ছা চলো, সিয়াচেন তো লিখেছো। তাহলে সিয়াচেন হিমবাহের সময়, এই সিয়াচেন হিমবাহের পরপর কি অনেকগুলো আরো গ্লেশিয়ার তৈরি হয়েছে। কি কি গ্লেশিয়ার তৈরি হয়েছে? লেখো। হিসপার। কি কি গ্লেশিয়ার? গ্লেশিয়ারগুলো লিখে নাও। যে সমস্ত গ্লেশিয়ার এই সিয়াচেন হিমবাহের উপর তৈরি হয়, কি কি গ্লেশিয়ার লিখে নাও, একটু সবাই নোটস করে নাও। হিসপার লেখো, হিসপার। হিসপার। তারপর লেখো বিয়াফো। বিয়াফো। তারপর লেখো বাল্টোরো। তারপর লেখো বাটুরো। তারপর লেখো রিমো। তারপরে লেখো
লিখেছো? তারপরে নেক্সট এগোটা গ্লেশিয়ার লেখা হয়ে গেছে। আরো একটা গ্লেশিয়ার আছে যাকে বলা হয় তোমার চংমো লুংমা, ঠিক আছে? চংমো লুংমা, এ একটা গ্লেশিয়ার। তাহলে এই কটা গ্লেশিয়ার মেন তোমরা ওই যে হিসপার, বিয়াফো, বাল্টুরো, রিমো, ব্যাস এই কটা লিখে রাখলেই যথেষ্ট, কারণ তোমাদের এক্সামে এই কটা গ্লেশিয়ারের মধ্যে থেকেই চলে আসবে। এবার দেখো এই যে সিয়াচেন হিমবাহ লিখেছিলাম না কারাকোরাম পর্বতশ্রেণীর উপর অবস্থিত, এই কারাকোরাম পর্বতশ্রেণীর ওপরেই কিন্তু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চতম পর্বতশৃঙ্গ অবস্থিত। কারাকোরাম পর্বতশ্রেণীর ওপর বিশ্বের যে দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? নাম কি? কেটু বলি আমরা। কি নাম? কেটু বা গডউইন অস্টিন। তাহলে ওটা কোথায় অবস্থিত? কারাকোরাম পর্বতশ্রেণীর ওপরে অবস্থিত। তাহলে এই কেটুর উচ্চতা কত? ৮৬১১। বোঝা গেল? কেটুর উচ্চতা ৮৬১১। বোঝা গেছে? তাহলে এটা কি গেল? বিশ্বের বা ভারতের, যদি কোশ্চেন দেয় যে ভারতের সর্বোচ্চতম পর্বত শ্রেণীর নাম কি, তাহলে কি নাম বলবো আমরা? কেটু। এবার যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় যে প্রায়দ্বীপীয় ভারতের, প্রায়দ্বীপীয় কি বললাম? প্রায়দ্বীপীয় ভারতের সর্বোচ্চ পর্বতশ্রেণীর নাম কি? পর্বতশৃঙ্গের নাম, তাহলে কিন্তু বলবো এই যে আমাদের এখানে সিকিম আছে, সিকিমে অবস্থিত কি? কাঞ্চনজঙ্ঘা। ওই কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে তখন অ্যান্সার। বোঝা গেছে? ওটাও কাঞ্চনজঙ্ঘাও কিন্তু ওই বৃহৎ হিমালয়ের ওপর অবস্থিত। আর কেটু কিন্তু ট্রান্স হিমালয়ের অন্তর্গত কারাকোরাম পর্বতশ্রেণীর ওপরে অবস্থিত। ক্লিয়ার প্রপার? বোঝা গেল? দেখো এবার এই যে কেটু জানলাম আমরা, যার কত বলে দিলাম? ৮৬১১ মিটার যার হাইট। এবার আসছে যে এই যে সিয়াচেন, এই সিয়াচেন গ্লেশিয়ারে তোমার সিয়াচেন গ্লেশিয়ারের যে সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গ, দেখো সিয়াচেন গ্লেশিয়ারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, দেখো বরফ তো জমেছে, তার মানে বরফের পর্বত সৃষ্টি হবে, অর্থাৎ গ্লেশিয়ার সৃষ্টি হবে। তা সিয়াচেন গ্লেশিয়ারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম লিখে নাও, লেখো K36 অর্থাৎ K36। কি লিখবো আমরা? K36। বা দেখো K36 তো আগে বলতো, কিন্তু এখন একে বলা হয় কি? সালটোরো। কি বলা হয়? সালটোরো কাংরি বলা হয়, বা শর্টে তুমি সালটোরো লিখে রাখতে পারো। সালটোরো, যাকে K36 পর্বত শ্রেণী বলা। দেখো কোশ্চেন যদি তোমাদের দেয় যে K36 পর্বত কোন হিমবাহেতে অবস্থিত? সিয়াচেন। তাহলে এটা যদি বলে কোন পর্বতশ্রেণীর উপর অবস্থিত, তাহলে কি নাম বলবো? কারাকোরাম। বোঝা গেল? কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত সিয়াচেন হিমবাহতে অবস্থিত কি? K36। বোঝা গেল? এটা কি? সিয়াচেন হিমবাহের সর্বোচ্চ পর্বতশ্রেণীর নাম, সর্বোচ্চ পর্বত। এই সিয়াচেন এখানেই অবস্থিত, বুঝেছো? দেখো সিয়াচেন আর কি বলে গ্লেশিয়ার আর পর্বতশ্রেণী। দেখো পর্বত তো পুরো পাহাড়ের তৈরি হবে, এবার ওর ওপরে কি হয়? বরফের চায় পড়ে যায়। আর যেটা পুরো গ্লেশিয়ার, যেটা শুধু অনলি বরফ দিয়ে তৈরি হয়ে যায়। এই হচ্ছে ডিফারেন্স। দেখো এবার তাহলে K36 জেনেছো। দেখো এটা সম্পূর্ণ কিন্তু একটা নতুন, যে K36 পর্বত যদি তোমাদের দিয়ে দেয় বা হিমবাহ কোথায় অবস্থিত বা কার এটা সর্বোচ্চ শৃঙ্গ, অবশ্যই পারবে। ঠিক এখানে সিয়াচেনেরই রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সে সিয়াচেন হিমবাহতে আছে। ওর নাম কি? লিখে নাও K12। কি নাম বললাম আমি? K12 সালটোরো। দেখো যদি কোশ্চেন দেয় যে সালটোরো পর্বতশ্রেণী কোন হিমবাহে অবস্থিত? সিয়াচেন। এইবার তোমাদের এইভাবে ঘুরে দিতে পারে K12 কোথায় অবস্থিত, K36 কোথায় অবস্থিত। বোঝা গেছে? হ্যাঁ, সবগুলো কিন্তু কারাকোরাম পর্বতশ্রেণীর ওপরেই অবস্থিত, যেটা সিয়াচেন হিমবাহের সাথেই। হ্যাঁ, সালটারো বা শুধু K12 লিখে রাখো, তাতেই যথেষ্ট। বোঝা গেছে? তাহলে এই গেল সিয়াচেন বা কারাকোরাম পর্বতশ্রেণী সম্বন্ধে তথ্য। এর বাইরে কিছু নেই যে এর বাইরে তোমাদের আসতে পারে, সমস্ত নিখুঁত তথ্য দেওয়া হয়েছে। দেখো এই টুল এগুলো কিন্তু তোমরা কোথাও পাবে না যে এগুলো কি নাম, কোথায় অবস্থিত, বা সিয়াচেন গ্লেশিয়ারে অবস্থিত দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশ্রেণীর নাম কি, ঘুরিয়ে দিতে পারে কোশ্চেন। প্রথম না দিয়ে দেখলো দ্বিতীয় বললো, তাহলে কিন্তু K12 বলতে হবে। চলো এবার চলে আসো লাদাখে। দেখো এই যে লাদাখ করেছি, তার লাদাখ পর্বতশ্রেণীর ওপরেই কিন্তু পর্বত রয়েছে একটা, সবচেয়ে শেষে পশ্চিমে, লাদাখের একদম পশ্চিমে, অর্থাৎ এখানেই রয়েছে যে পর্বতটা, তার নাম হলো তোমার রাকাপোশি পর্বত।
কি পশি? তাহলে যদি কোশ্চেন দেয় যে রাকাপোষি পর্বত, রাকাপোষি হ্যাঁ, রাকাপোষি পর্বত কোন হিমালয়ের অন্তর্গত, কি বলবে? ট্রান্স হিমালয়। কোন পর্বতশ্রেণীর উপরে অবস্থিত, কি বলবে? লাদাখ পর্বতশ্রেণীর উপরে অবস্থিত। বোঝা গেল? তাহলে দেখো এই গেল টোটাল, সবাইকে লিখে নিয়েছে সবাই? প্রপার কিন্তু নোটস করে নেবে। দেখো এর বাইরে এমসিকিউ নোটস করে কিচ্ছু হবে না, এত এমসিকিউ নোটস তুমি কোথাও পাবেও না। এর জন্য প্রপার থিওরি দরকার। আর প্রপার যদি তুমি থিওরি পড়ো, যত যা এক্সাম আসুক না কেন, সমস্ত এক্সামে তোমরা জিকে পোর্শন থেকে পারবে। আর কোশ্চেন যদি ঘুরিয়ে দেয়, তোমার যদি থিওরি নলেজ থেকে থাকে, তোমরা সবকিছুর অ্যান্সার করতে পারবে অনায়াসে। এর জন্য এমসিকিউ বাদ দাও, থিওরি পড়ো। থিওরি পড়ার পরে এমসিকিউ কোশ্চেন দাও না, যে আমি কতগুলো পারছি এবার যাচাই করে দেখি। যদি দেখো যে না তোমার এই টপিক থেকে বেঁধে যাচ্ছে, তখন তুমি কি করবে? ওই টপিক, ওই কোশ্চেনটা যে টপিক থেকে এসছে সেই টপিক থেকে পুরোটা আবার থিওরি পড়ে নাও। বোঝা গেল? তা চলো দেখো, তাহলে এবার লাদাখ, এই কারাকোরাম, লাদাখ সঙ্গে জানলাম, জাসকর, এই তিনটে পর্বতশ্রেণী আছে মেনলি আমাদের ট্রান্সমিটার অন্তর্গত। এর বাইরে মেন মেন যা কোশ্চেন দরকার সব কিছু তোমাদের বলে দিচ্ছি। এর বাইরে মনে হয় না যা কোশ্চেন আর এক্সামে আসতে পারে। বোঝা গেল? ব্যাস, তাহলে এবার চলো নেক্সট।